Welcome everyone to a short chat with Shourumi Mukherjee, who is the artist for our next program in the Critical Practice series that we are co-presenting with DAG and Indian Museum. This is in response to the theme we proposed, making unmaking meaning in art. And Shourumi responded with a very interesting proposal, which the program we are calling Darshan, Do You See What I See? তো ওটা নিয়ে আমরা একটু কথা বলবো যে এটা হচ্ছে 27 তারিখ নভেম্বর 4:30 সময় অ্যাট ইন্ডিয়ান মিউজিয়াম দ্য পেইন্টিং গ্যালারি, খুবই একটা আনইউজুয়াল ভেন্যু। তো এটা নিয়ে আমরা একটু কথা বলবো যে শোরুমে কী প্ল্যান করেছে, নট এক্স্যাক্টলি কী প্ল্যান করেছে, কিন্তু কী চিন্তাধারা নিয়ে ও এই প্রেজেন্টেশনটা ভেবেছে। তো শোরুমি, প্রথমেই আমি জানতে চাই তোমার কাছে যে পুরো থিমটা তো ছিল মেকিং অ্যান্ড আনমেকিং মিনিং, আর যেহেতু আমরা ডান্স নিয়ে কথা বলছি আর ক্লাসিক্যাল ডান্স নিয়ে কথা বলছি, যখনই আমরা ক্লাসিক্যাল ডান্স আর মিনিং নিয়ে কথা বলি তখনই একটা ভোকাবুলারির প্রশ্ন উঠে আসে, কারণ অবভিয়াসলি আমাদের মুদ্রা টুদ্রা সবই রয়েছে, আমাদের একটা খুব ভাস্ট ভোকাবুলারি রয়েছে। আর ওই ভোকাবুলারি যদি থাকে তাহলেই অটোমেটিকলি আমরা জানি, আমাদের বলা হয়েছে যে শাস্ত্রীয় নৃত্য মানে কোনো একটা শাস্ত্রতে লেখা বা কোনো একটা শাস্ত্রতে রিফার করে, সে নাট্যশাস্ত্র হোক, অভিনয় দর্পণ হোক, যাই হোক। তো এইটা নিয়ে তোমার কি বক্তব্য, যে এই যে শাস্ত্র, নৃত্য, রিটেন ওয়ার্ড, এই যে রিলেশনশিপগুলো, এটা নিয়ে তোমার কি বক্তব্য? হ্যাঁ, একদমই। সাধারণত শাস্ত্রীয় নৃত্য মানে আমরা কোনো একটা শাস্ত্রকে অনুসরণ করি। এখন আমার মনে যে প্রশ্নটা জাগে সেটা হলো, আমরা প্রথমে নাচ শুরু করেছি না প্রথমে শাস্ত্রটা লিখেছি? মানুষ তো প্রথমে নাচ শুরু করেছে, তার মানে সেখানেও কিছু শব্দ ছিল, কিছু কথা ছিল যা তারা নৃত্যের মাধ্যমে বলতো, যা তারা তাদের পারফরমেন্সের মাধ্যমে বলতো, তাদের কিছু জেস্চার ছিল, হ্যান্ড জেস্চার ছিল, সেটাকে অনুসরণ করে তাহলে শাস্ত্র লেখা হয়েছে। যেটা আমাদের মধ্যে এখনও ঠিক দ্বিমত রয়েছে যে সেটা 200 বিফোর খ্রিস্টে লেখা হয়েছে না 200 সেঞ্চুরিতে লেখা হয়েছে। তো এই সময়কালের মধ্যে সাধারণত ধরা যায় যে এই প্রথম যে নাট্যশাস্ত্র সেটা লেখা হয়েছে। তো সেখানে একজন লেখক বা অনেকজন লেখক তারা অবজার্ভ করেছেন, পর্যবেক্ষণ করেছেন যে আচ্ছা এই ধরনের নাচ তাহলে হচ্ছে, সেই অনুযায়ী তারা সেটাকে কোডিফাইড করেছেন, সেটা তারা লিখেছেন। তো পরবর্তীকালে এসে অভিনয় দর্পণম হচ্ছে তার উপরই একটা টিকা মতো বলা যেতে পারে, টিকা বুক। সেখানে আরও সেটা সংক্ষিপ্তকরণ হয়েছে, সেখানে আরও কিছু জিনিস অন্তর্ভুক্তও করা হয়েছে, কিছু জিনিস বাদ দেওয়া হয়েছে। তো তারপরে আবার এলো যে আমরা এবার কোন বইটা তাহলে এবার কোন শাস্ত্র ফলো করব, আগের নাট্যশাস্ত্র ফলো করব না এখন আমি অভিনয় দর্পণম ফলো করব। এছাড়া রাজা ভোজের বই আছে, তিনি সেখানে আবার অষ্টারসা থেকে সেটাকে 14টা রসা বলেছেন, যেখানে 14 রসাস আছে। প্রত্যেকের দেখার দৃষ্টিভঙ্গি যেহেতু আলাদা, সেখান থেকে আরও আলাদা আলাদা কিছু কথার তৈরি হয়েছে। এখন সেই জন্য আমার মনে হয় যে শাস্ত্র তো আমরা অনুসরণ করছি কারণ আমাদের একটা কোড দরকার, কি ছিল আগে জানা এবং সেটাকে একটা পড়াশোনা করা, কিন্তু সেটাই যে সব কিছু, তার বাইরে আমি কিছু করতে পারবো না, সেখানেই আমার একটা প্রশ্ন আছে। কারণ আমি যদি এখন হঠাৎ করে কোনো, যেমন বিজ্ঞানের গবেষণায় আমি দেখলাম যে যা লেখা আছে সেটা পড়লাম, তারপরে জানলাম, তারপরে আমি গিয়ে আরেকটা গবেষণা করছি এবং করে সেটা যেটা নতুন পাচ্ছি সেটা আমি আবার লিখছি। সেই একইভাবে আমি যদি নাচি, নিজের শরীর, সব কিছু হচ্ছে আমার শরীরটা, সেটা যদি আমার ফিট থাকে এবং সেটা নিয়ে আমি যদি আরও নতুন কিছু করতে পারি বা এগোতে পারি, তাহলে সেটা আমি আবার সেটা অন্তর্ভুক্ত করব। কিন্তু আমি অন্তর্ভুক্ত করতে পারবো না, যা আছে সেটাই আমাকে অন্ধভাবে অনুসরণ করতে হবে, সেখানে আমার বিশেষ প্রশ্ন রয়েছে। এটা খুব ইন্টারেস্টিং কথা তুমি তুলেছো, যে এই যে সায়েন্টিফিক প্র্যাকটিস আর আর্টিস্টিক প্র্যাকটিস আমাদের দেশে স্পেসিফিক্যালি, যেখানে ক্লাসিক্যাল ডান্স নিয়ে আমরা কথা বলছি, বা যে কোনো দেশের ক্লাসিক্যাল ডান্স, এই যে সায়েন্টিফিক প্র্যাকটিস যেখানে যেটা লেখা আছে আমি সেটা আমার বেস থাকলো, কিন্তু ওটা নিয়ে আমি আরও এক্সপেরিমেন্ট করব, যেটা আমি জানি না বা কেউ জানে না, সেটা নিয়ে আমি এক্সপেরিমেন্ট করে কিছু একটা নতুন বেরোলো, দ্যাট অ্যাডস টু দ্য রিসার্চ দ্যাট ইজ অলরেডি দেয়ার। এই যে একটা অ্যাটিটিউড টুয়ার্ডস প্র্যাকটিস, সেটা কিন্তু হয়তো আমাদের শাস্ত্রীয় নৃত্য যেভাবে শেখানো হয় বা যেভাবে করা হয় বা যেভাবে আমরা দেখে এসছি, সেটা হয়তো এতটা নেই।
So this bringing of the scientific temper to dance is very interesting. আর scientific temper তো মানেই হচ্ছে একটা প্রশ্ন তোলা, একটা প্রশ্ন যদি জাগে তাহলেই তো তুমি এক্সপেরিমেন্টটা করবে, নাহলে কেন করতে যাবে? তো এই যে প্রশ্ন তোলার ব্যাপারটা, তো এখন যে ভরতনাট্যম তুমি এত বছর ধরে শিখেছো, অবভিয়াসলি ওই ট্রেনিংটা খুবই দরকার। এখন ভরতনাট্যম নিয়ে বা ভরতনাট্যম মার্গম নিয়ে কি কি প্রশ্ন তোমার জেগেছে, যেগুলো নিয়ে তুমি এক্সপেরিমেন্টগুলো করতে চাও, সেটা নিয়ে যদি একটু বলো। আমার প্রথমত এত বছর শিখে মনে হয়েছে যে শেখাটা, যে বেসিক জিনিসটা আমরা শিখি, সেটা শেখা খুব দরকার। কারণ সেটা শিখতে শিখতেই পরে এসে মনে কিছু প্রশ্ন তৈরি হয়। আমি যদি না শিখি হয়তো আমি এই প্রশ্নগুলো তুলতে পারতাম। ফলে একটা খুব দীর্ঘ ট্রেনিংয়ের কিন্তু দরকার আছে। আর এগুলোর সঙ্গে খুব অভ্যস্ত হয়, স্ট্রাকচারটার সঙ্গে, হাতটাকে আরও শক্ত করার সঙ্গে, কেন আমি এই জোরটা দিচ্ছি এগুলো জানার জন্য, এই ইমোশনটার সঙ্গে এটার, এই আমার বডি যে জেস্টার সেটার কি সম্বন্ধ, এগুলো বডি কোঅর্ডিনেশন কীভাবে হচ্ছে, এগুলো জানার জন্য দরকার। এখন এই ট্রেনিংয়ের পরে কি, মানে আমি ট্রেনিং করলাম, তারপরে আমি আরও পারফেক্ট করলাম, তারপর আমি বহু জায়গায় কচেরি করলাম, রাসিকারা আমাকে খুব প্রশংসা করলো, কিন্তু তারপরে কি? তো সেইখানেই একটা প্রশ্ন তৈরি হয়। এবার যখন আমরা শুধু শিখছি না, যখন পড়ছি, শেখার পাশাপাশি আমাদের পড়তেই হয়, সেই সম্পর্কে গিয়ে যখন আমরা পড়ি, দেখি যে আরও অনেক জিনিস হয়তো আছে যেগুলো আমরা হয়তো সচেতনভাবে বা অসচেতনভাবে আমরা সেটাকে এড়িয়ে যাচ্ছি, বা এড়িয়ে না গিয়ে সেটাকে আমি নিচ্ছি, কিন্তু সেটাকে আমার সুবিধা মতো একটু পরিবর্তন করে নিচ্ছি, করে আমি প্রেজেন্ট করছি। কারণ তাতে আমার কি মনে হয় যে একটা যে কোনো শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে একটা খুব কনসেপ্ট আছে যে একটা ন্যাশনালিজম, একটা এটা ভারতীয় নৃত্য বলে কথা। তো নৃত্য পৃথিবীর সব জায়গায় সব মানুষ নিজের আনন্দ প্রকাশের জন্য শুরু করেছে বা নিজের ইমোশন প্রকাশের জন্য শুরু করেছে। অনেক দেশে আছে যে তারা দুঃখ প্রকাশের সময় নাচ করে, হয়তো কোনো সব যাত্রা হচ্ছে সেখানে তারা নাচ করতে যাচ্ছে। হ্যাঁ, তো তার মানে সেটা তারা একটা ইমোশন, একটা স্পেসিফিক ইমোশন প্রকাশের জন্য তারা ব্যবহার করে। তো আমরা অনেক সেই যেগুলো আমাদের আশেপাশে ছড়িয়ে আছে, খুব সচেতনভাবে বা অসচেতনভাবে, যেভাবে বললাম, যে আমরা এড়িয়ে যাই। কেন সেগুলো আমরা অন্তর্ভুক্ত করি না, সেখানে আমার একটা প্রশ্ন ছিল। আমি দেখেছি যে বিজয়নগর এম্পায়ার বা পরবর্তীকালে মেলাট্টুর ভাগবত মেলাতে যে ধরনের জিনিসগুলো ছিল, সেগুলো হয়তো আমরা দেখেছি যে না, এই সময়কালে সেগুলো আমাদের জন্য একটু অস্বস্তির কারণ হচ্ছে, তো ভালো যে আমরা সেগুলো এড়িয়ে যাই। যেমন ছিল সালাম, আমাদের মধ্যে সালামও ছিল, শাবদামের জায়গায় সালামও ছিল, কারণ সেখানে, এবং এটা মারাঠা রাজাদের সামনেই হতো সালাম, কারণ তার আগে হয়তো কোনো সুলতান রাজত্ব করেছে। তো আমরা দেখলাম যে না, এই সময় সেটা ঠিক যাচ্ছে না, এই সময় এখন সবে ভারত স্বাধীন হয়েছে, যারা দেশের দাবি করছিল তাদের তো আমরা আলাদা দেশ দিয়েই দিয়েছি, তাহলে তাদের যে আমরা খুব সচেতনভাবে এই সংস্কৃতিটাকে এড়িয়ে যাই। কিন্তু সেটা যে এই মুহূর্তে মিশে গেছে এবং একটা সুন্দর একটা আলাদা ভোকাবুলারি তৈরি হয়েছে, সেই ভোকাবুলারিগুলো আমরা খুব সচেতনভাবে চেষ্টা করলাম বাদ দিয়ে দিতে, এবং আমরা একটা নির্দিষ্ট মার্গাম তৈরি করলাম। সেখানে আমরা এটা, মানে প্রজন্ম যারা শিখছে, আমরা যারা শিখছি, তাদেরকে খুব সচেতনভাবে জানতেই দেওয়া হলো না যে আচ্ছা এই ধরনের মার্গামও আছে, এই ধরনের জিনিসগুলোও ছিল। তো সেইখানেই আমার প্রশ্ন আছে যে কেন আমরা জানলাম না, বা কিভাবে আমরা এখন জানতে পারি, এবং যদি জানি তাহলে সেগুলো আমরা কিভাবে আমাদের পারফরমেন্সের মধ্যে তুলে ধরতে পারি, বা আদৌ আমরা ইচ্ছুক কিনা আমাদের পারফরমেন্সের মধ্যে এই কোয়েশ্চেনগুলো তুলে ধরতে। তো একটা যদি অফকোর্স পুরোটা আমি রিভিল করতে বলবো না, সবাই 27 তারিখে এসে সবাই দেখবে, কিন্তু একটা যদি উদাহরণ দিতে পারো যে যে কোনো একটা পিস বা একটা আইডিয়া নিয়ে যেটা তুমি কাজ করছো। আমি যেটা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে, আমি দেখেছি যে যদি শাস্ত্রীয় নৃত্য বলা হয় তাহলে আমরা পুরোপুরি 90% কোনো না কোনো সাহিত্যের উপরে আমরা নির্ভরশীল, কোনো না কোনো মানে লিটারেরি সোর্সেস যাকে বলে, গান বা কবিতা বা মিউজিক, তার উপরে আমরা নির্ভরশীল। সেই জন্য আমি এখানে
বহু লিটারারি সোর্সই নিচ্ছি। সেখানে উপনিষদ আছে, সেখানে রুমিস পোয়েম আছে, সেখানে রবীন্দ্রনাথের কবিতা আছে। তো আমি যেটা করছি তার মধ্যে আমি একটা পিস বলতে পারি, যেটা আমি নিয়েছি হচ্ছে সিমিলি অফ প্লেটোস কেভ। আমি এই জিনিসটা এক্সপ্লোর করার চেষ্টা করছি আমার নিজের মতো করে, যদিও এটা একটা 2500 বছর আগের লেখা, ভীষণই একটা ফিলোসফিক্যাল দৃষ্টিভঙ্গি থেকে মেটাফরিক্যাল একটা জিনিস, কিন্তু আমার মনে হয়েছে যখন আমি গল্পটা পড়ছিলাম যে 2500 বছর পরেও এটা আমাদের এখনকার সমাজের জন্য ঠিক কতটা সত্যি। মানে আমরা যেটা দেখছি সেটাকেই সত্যি বলে মেনে নিচ্ছি, তার আগে বা পিছনে গিয়ে আমরা সেটাকে দেখছি না, বা আমরা এটা স্বীকারই করছি না যে হ্যাঁ, যে একটা মানুষ যখন সত্যি এসে আমাকে বলছে যে এইটা সত্যি নয়, এর পরেও কিছু সত্যি থাকতে পারে, তুমি সেটা দেখো, তখন হয়তো আমরা তাকেই পিটিয়ে মেরে ফেলছি। বা এখন যেটা নতুন ট্রেন্ড শুরু হয়েছে যে কোনো একজন মানুষকে পিটিয়ে মেরে ফেলা যায়। তো এরকম বহু জিনিসপত্র নিয়ে আমার মনে হচ্ছে যে প্লেটোস কেভ ভীষণ রেলেভেন্ট, তো আমি সেইটার উপরে একটা কাজ করছি। এছাড়াও আমি আরেকটা পোয়েমের উপর কাজ করছি, তো এটা নিয়েই আমি 27th আসবো। আর আরেকটা থাকবে যেটা সম্পূর্ণ ট্র্যাডিশনাল একটি গান। আমার চিরকালই একটা প্রশ্ন জাগে মনে, যে যখন এত ঘৃণা ছড়াচ্ছে, এটা তো সবসময় ছিল ভারতবর্ষে বা যে কোনো দেশে, যে এরকম কোনো না কোনো দুটো জাতি বা ধর্মের মধ্যে যে সংঘাত আছে সেটাকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা, প্রত্যেকে সেটা করেছে। তো সেই সময় কিছু মানুষ কি করে শুধু গান গেয়ে বা কবিতা লিখে মানুষকে প্যাসিফাই করতে পেরেছিল, সাকসেসফুলি পেরেছিল। সেখানে কবির আছে, সেখানে ত্যাগরাজা আছে, তো আমি সেরকমই একটি ত্যাগরাজা কৃতি করার চেষ্টা করবো এই দৃষ্টিভঙ্গি দিয়ে দেখে। তো ত্যাগরাজা ওটা তার দৃষ্টিভঙ্গিতে লিখেছে, এবং আমার মনে হয় সেই দৃষ্টিভঙ্গিটা সম্পূর্ণভাবে মিলে যায়। তিনি খুব কনসিয়াসলি লিখেছেন। তিনিও রামের নাম নিয়েছেন, তার উপাস্য দেব ভগবানই ছিল রাম, এবং সেখানে তিনি মুদ্রাও ইউজ করতেন রাম। কিন্তু এখন যে একটা প্রচলন আছে, যেভাবে একটা মানুষকে হয়তো বেঁধে তাকে দিয়ে বলিয়ে নেওয়া, সেই রকম রাম, সেই রামকে কিভাবে তিনি প্রকাশ করেছেন তার গানের মধ্যে, সেটাকে আমি একটু এক্সপ্লোর করার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ। এর চেয়ে বেশি আমি তোমাকে বলাবো না, কারণ I think people should really come and see how one can think of from the Margam, with the Margam, কিভাবে আমরা এগোবো, কিভাবে একটা one option of going forward with the Bharatanatyam or any classical dance Margam, আর কিভাবে আমরা শাস্ত্রীয় নৃত্য, ক্লাসিক্যাল ডান্স বা যাই আমরা করছি, সেই টেকনিক্স, সেই ভোকাবুলারি নিয়ে শুধু শেখা আর প্রেজেন্ট করা না, কিন্তু সেগুলো নিয়ে প্রশ্ন তোলা, সেগুলো নিয়ে প্রশ্ন শেয়ার করা। আর সেটাই স্পেশালি এই 27 তারিখে উই ওয়ান্ট অডিয়েন্সেস টু কাম অ্যান্ড এনগেজ উইথ দিস কোয়েশ্চেন্স, নট জাস্ট ওয়াচ। তো প্লিজ বি প্রিপেয়ার্ড টু কাম অ্যান্ড আস্ক কোয়েশ্চেন্স। প্রেজেন্টেশন তো হবেই, প্লাস তারপরে আমরা একটা কনভারসেশনে যাব, উই শুড বি মাচ মোর ডিটেলড দ্যান হোয়াট ইউ হ্যাভ জাস্ট সিন। 27th November 4:30 PM at Indian Museum। এই পোস্টের সঙ্গে সব ডিটেলস আছে, প্লিজ রেজিস্টার করে আসবেন। থ্যাংক ইউ সৌরভ। থ্যাংক ইউ সো মাচ।